এইবার যে সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করব চলতরিত অধ্যায় থেকে, এই প্রশ্নটি চিটাগাং বোর্ড 2025 সালে এসেছিল। প্রশ্নে দুইটি বর্তনী দেখানো আছে। প্রথম চিত্রে কোষগুলো সমান্তরাল সমবায়ে আছে, দ্বিতীয় চিত্রে কোষগুলো শ্রেণী সমবায়ে আছে এবং বহিস্থ রোধ 10 ওহম দেওয়া আছে। গ নম্বরে বলেছে বর্তনী চিত্র 2 অনুসারে ভি এ প্রাইম বি প্রাইম নির্ণয় করো। তাহলে এই যে বর্তনী 2 এ বহিস্থ রোধের যে দুইটা প্রান্ত এ প্রাইম এবং আরেকটি প্রান্ত কত বি প্রাইম, তাহলে এই বহিস্থ রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো তো আমরা কি করতে পারি। বিভব পার্থক্য যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে এই রোধের ভেতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো তো এখানে কোষগুলো কি অবস্থায় আছে, শ্রেণী সমবায়ে আছে। তাহলে আমরা যদি গ নাম্বার তড়িৎ প্রবাহ বের করতে চাই, তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু E বাই আর প্লাস আর, যেহেতু এখানে অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে। এবার একটু খেয়াল করো তো এখানে কোষগুলো কিভাবে দেওয়া আছে, শ্রেণীতে। তাহলে এটাকে আমি ES লিখলাম। বহিস্থ রোধ আর আর, অভ্যন্তরীণ রোধগুলো কিভাবে আছে, যেহেতু কোষের অভ্যন্তরীণ রোধ কিভাবে আছে, শ্রেণী সমবায়ে, তাহলে কি RS। আর এই যে তড়িৎ প্রবাহটা এটাকে আমরা কি নিলাম, IS। তাহলে এখানে IS ইকুয়াল টু, এবার ES দেখো 12 আর 8 কত 20, বহিস্থ রোধ কত 10, অভ্যন্তরীণ রোধ 0.6 এর মানে 1.2। তাহলে সুতরাং এই বহিস্থ রোধের ভেতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা একটু দেখো, 20 ডিভাইড 10 প্লাস 1.2, এর মানে বহিস্থ রোধের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে 1.7857 অ্যাম্পিয়ার। তাহলে সুতরাং ভি এ প্রাইম বি প্রাইম ইকুয়াল টু IS ইন্টু আর। তাহলে এই দুই প্রান্তের ভেতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, IS পরিমাণ, আর রোধ কত আর। তাহলে 1.7857 ইন্টু 10। তাহলে সুতরাং ভি এ প্রাইম বি প্রাইম ইকুয়াল টু 10, তাহলে 17.857 ভোল্ট। এই হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর। বর্তনী চিত্র 2 অনুসারে এ প্রাইম এবং বি প্রাইমের বিভব পার্থক্য কত। এইবার এইখান থেকে আমি এটি একটু লিখে রাখি যে এটার ভেতর দিয়ে প্রবাহিত তড়িতের মান হচ্ছে IS ইকুয়াল টু 1.7857। এটা আমার ঘ নাম্বারে লাগবে, এটা ঘ নাম্বারে লাগবে। এবার দেখো বলছে উভয় বর্তনীতে একই সময়ে বহিস্থ রোধে ব্যয়িত শক্তির তুলনা করো। তাহলে এই যে বহিস্থ রোধটা, এই রোধে ব্যয়িত শক্তির তুলনা করতে বলছে একই সময়ে, সময় বলা নাই, তুমি ধরে নিবা। এবার তুমি তো এই 2 নং চিত্রে যে বহিস্থ রোধের ভেতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তুমি তো সেটা অলরেডি জানো যে 1.7857 অ্যাম্পিয়ার। কিন্তু এই 1 নং বর্তনীতে এই বহিস্থ রোধের ভেতর দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে এটা কি আমরা জানি? এটা কিন্তু আমরা জানি না। তাহলে আমাদেরকে এই 2 নং চিত্রে এই বহিস্থ রোধের ভেতর দিয়ে যে এই যে I পরিমাণ তড়িৎ যাচ্ছে এইটা কিন্তু আমাদেরকে কিন্তু কি করতে হবে বলতো, ক্যালকুলেট করতে হবে। এবং এইখানে যেহেতু কোষের মানগুলো কি আলাদা আছে, তাহলে আমি কি সেই কোষের সমবায় যেটা ছিল সেটাকে অ্যাপ্লাই করতে পারবো, সেই সূত্রটা? না, সেই সূত্র আমরা অ্যাপ্লাই করব না। এখানে আমরা কি করব, কির্শফের সাহায্যে আমরা এখানে এই বহিস্থ রোধের ভেতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা বের করব। তাহলে দেখো তো এখানে আননোন কয়টা, I1 I2, I1 I2। আর I1 আর I2 যদি আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে তো আমরা I ক্যালকুলেট করতেই পারবো। তাহলে আননোন আছে কয়টা, 2টা, I1 I2। তাহলে আমরা যদি 2টা কারেন্ট বের করতে চাই তাহলে আমার লুপ ইকুয়েশন লাগবে কয়টা, 2টা। লুপ ইকুয়েশন লাগবে কয়টা, 2টা। তাহলে খেয়াল করো এইটা যদি এ বিন্দু হয় তাহলে এই বিন্দুটাও কত, এ। এটা যদি বি বিন্দু হয় তাহলে এই বিন্দুটাও কত, বি। তাহলে আমাদের প্রথম যে কাজ, চিত্র 1, প্রথম কাজ এই এ বিন্দুতে আমরা KCL ইউজ করব। এ বিন্দুতে কি করব, KCL ইউজ করব। তাহলে এ বিন্দুতে KCL ইউজ করলে I ইকুয়াল টু I1 প্লাস কত, I2। ওকে,
এবার আমরা এই I1 এবং I2 এই দুইটা কারেন্ট নির্ণয় করার জন্য আমরা দুইটা লুপ ইকুয়েশন নিব। দেখো তো প্রথমে যদি একটা লুপ নেই, এটাকে আমি E1 নিলাম আর এটাকে নিলাম হচ্ছে E2। প্রথমে দেখো তো একটা লুপ নিতে পারি কিনা, A E1 B E2 A, এই একটা লুপ নেই। তাহলে A E1 B E2 A, এই লুপে আমি KVL ইউজ করব। ওকে, তাহলে আমি ক্লকওয়াইজ ডিরেকশনটা ধরে নিই। তাহলে এবার খেয়াল করো তো, আমি যদি এই পাশ থেকে ঢোকা শুরু করি, আমি যদি এই পাশ থেকে ক্লকওয়াইজ ঢোকা শুরু করি, তাহলে এই কোষের ফ্রন্ট সাইডে কি পড়তেছে, প্লাস, তাহলে প্লাস E1। এখানে অভ্যন্তরীণ রোধ কত, R। এই অভ্যন্তরীণ রোধের কারেন্ট দেওয়া আছে কত, I1। এবার দেখো তো তোমার ক্লকওয়াইজ ডিরেকশনের বিপরীতে কি তড়িতের ডিরেকশন দেওয়া আছে, তাহলে কি মাইনাস। এবার তুমি এইভাবে ঘুরতেছো, ঘুরতে 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 তোমার সামনে যে কোষ পড়েছে সেই কোষের ফ্রন্ট সাইডে কি নেগেটিভ, তাহলে মাইনাস E2। এবার তুমি যখন এদিকে যে ক্লকওয়াইজ তুমি যখন ঘুরতেছো, তোমার সামনে একটা রোধ পড়ছে কত, অভ্যন্তরীণ রোধ R। এই R এর ভেতর দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে, I2। এবার দেখো তো তুমি যখন ক্লকওয়াইজ ঘুরতেছো, তোমার ঘোরার যে ডিরেকশনটা আর চিত্রে যে তড়িতের ডিরেকশনটা দেওয়া আছে এটা কি একই দিকে। মনে রাখবা, তোমার যে ডিরেকশন ধরে নিছো, তুমি যে ক্লকওয়াইজ ডিরেকশনটা ধরে নিছো, এই তোমার ডিরেকশন আর চিত্রে দেওয়া তড়িতের ডিরেকশন যদি একই দিকে হয়, তাহলে সেটা কি, সেটা হচ্ছে প্লাস বসাবা। আর যদি তোমার যে ক্লকওয়াইজ যে ডিরেকশনটা ধরেছো সেই ডিরেকশনের যদি বিপরীতে যদি তড়িতের ডিরেকশন দেওয়া থাকে, তাহলে নেগেটিভ বসাবা। তাহলে দেখো তো তোমার যে ঘূর্ণনের যে ডিরেকশন সেটার দিকেই আছে, তাহলে কি প্লাস ইকুয়াল টু কি 0। এবার একটু সাজিয়ে লেখো, তাহলে মাইনাস 0.6 I1 প্লাস 0.6 I2, আর এটা কত, এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 8, তাহলে ওই পাশে নিয়ে গেলে -4। এটা দাও, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখো, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও। এবার দেখো তো আরেকটা লুপ আমাদের প্রয়োজন। ধর আরেকটা লুপ আমি নিতে পারি না, A E2 B আর A। তাহলে এই একটা লুপ নিতে পারি, A E2 B আর A। এই লুপে আমি যদি KVL ইউজ করি, তাহলে দেখো তো এই লুপে যদি আমি KVL ইউজ করি, তাহলে এই যে ক্লকওয়াইজ, এই যে ক্লকওয়াইজ আমি ঘুরবো। তাহলে আমি ঘুরবো কি, যে ক্লকওয়াইজ, আমি ডিরেকশনটা, যে আমার ঘোরার ডিরেকশনটা কি ক্লকওয়াইজ। এবার আমি যখন এই পাশ দিয়ে ঢুকবো, তখন এই কোষের কোন পাশটা আমি প্রথমে দেখতে পারবো, প্লাস। তাহলে বসাও প্লাস E2। এবার তুমি যখন এদিক দিয়ে ঢুকতেছো, তোমার সামনে রোধ কত, R। এই রোধের ভেতর দিয়ে কি পরিমাণ তড়িৎ, I2। এবার দেখো তো তোমার যে ঘোরার ডিরেকশন সেই ডিরেকশনের বিপরীতে কি তড়িতের ডিরেকশন দেওয়া আছে, তাহলে কি মাইনাস। এবার তুমি ঘুরতে ঘুরতে তোমার সামনে একটা রোধ পড়ছে কত, R। এর ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ, I পরিমাণ তড়িৎ। এবার খেয়াল করো তো তোমার যে ঘোরার যে ডিরেকশনটা ক্লকওয়াইজ, তার বিপরীতে কি তড়িতের ডিরেকশন দেওয়া আছে, তাহলে কত, মাইনাস ইকুয়াল টু কি 0। এবার এটা কত, E2 হচ্ছে 8 মাইনাস 0.6 I2, I মানে হচ্ছে I1 প্লাস I2 ইন্টু কত 10 ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস 10 I1 মাইনাস 10.6 I2 ইকুয়াল টু হচ্ছে -8। এটাকে দাও 3 নম্বর ইকুয়েশন। এবার 2 ও 3 থেকে যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে দেখো তো কি পাও, -0.6 -4 -10 -10.6 -8। তাহলে I1 এর ভ্যালু পাবো আমরা 3.8188 অ্যাম্পিয়ার, আর I2 এর ভ্যালু পাবো -2.8479 অ্যাম্পিয়ার। এবার I1 এবং I2 এর মান তুমি যদি 1 নম্বরে বসাও, তাহলে দেখো তো I1 প্লাস কত I2, এবার দুইটাকে যোগ করে দাও, 3.8188 2.8479। তাহলে আলটিমেটলি তুমি পাচ্ছ 0.9709 অ্যাম্পিয়ার। তাহলে আমি বলতে পারি যে এই 1 নং চিত্রে এই বহিস্থ রোধের ভেতর দিয়ে 0.9709 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে।
এইবার আমরা ব্যয়িত শক্তি নির্ণয় করতে পারবো। তাহলে এটা কি প্রিন্ট করলাম। তাহলে দেখো, এবার আসো 1 নং চিত্রে 1 নং চিত্রে 1 নং চিত্রে বহিস্থ রোধে তাহলে 1 নং চিত্রে বহিস্থ রোধে টি সময়ে ব্যয়িত তড়িৎ শক্তি H1 ইকুয়াল টু I স্কয়ার আর টি। আর 2 নং চিত্রে H2 ইকুয়াল টু IS এর স্কয়ার আর টি। এবার দুইটা ভাগ করো, H1 বাই H2, I স্কয়ার আর টি, IS এর স্কয়ার আর টি, আর টি ক্যান্সেল করে দাও, H1 বাই H2, I মানে কত 0.9709 তার স্কয়ার, আর 2 নং চিত্রে কারেন্ট ছিল 1.7857 তার স্কয়ার। তারপরে দেখো কত আসে 0.9709 স্কয়ার ডিভাইডেড 1.7857 স্কয়ার। তাহলে আসে হচ্ছে চিত্র 2 নং। ওকে, তাহলে আসতেছে H1 ইকুয়াল টু 0.296 ইন্টু H2। এর মানে এই চিত্র থেকে দেখা যাচ্ছে, মানে ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে প্রথম বর্তনীতে উৎপন্ন তাপ হচ্ছে দ্বিতীয় বর্তনীতে উৎপন্ন তাপের 0.296 টাইমস। তাহলে বলো তো মান কোনটা বড়? আসলে মান বড় আসলে H2 গ্রেটার দেন H1। এই যে এখান থেকে দেখা যাচ্ছে কি H2 বড়। তুমি যদি H2 এর সাথে এই পয়েন্ট সামথিং গুণ দাও, H1 কি হয়ে যাবে? আরো ছোট হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় বর্তনীতে তোমার ব্যয়িত শক্তি বেশি। তাহলে দ্বিতীয় বর্তনীতে ব্যয়িত শক্তি বেশি। এই ছিল চিটাগং বোর্ড 2025। ধন্যবাদ।